কথা আছে দেখবেন ওই যে জায়গায় লেখা থাকে যে যত গতি তত ক্ষতি। এটা, হ্যাঁ, এটা গতি দিয়ে কখনো গাড়ি চালানো যাবে না। তো আমরা রোড অ্যাক্সিডেন্টের উপরে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার জন্য মন থেকে দোয়া রইলো যে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আমরা এখানে আজকের একটা রুল থেকে শুরু করছি, সেটা হচ্ছে দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই শব্দের অর্থ হচ্ছে এ কারণেই। আমরা অনেক কথা বলি যার ভিতরে আমাদের এমন কিছু কথা বলা লাগে এ কারণেই, যেমন দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দা জব, এ কারণেই তোমার চাকরিটা করা প্রয়োজন। এ কারণেই তোমার চাকরিটা করা প্রয়োজন। এ কারণেই সে বাজারে গিয়েছে। এই কারণেই লোকজন তাকে সম্মান করে। এই কারণেই লোকজন তাকে অসম্মান করে। এই কারণেই তুমি বারবার ব্যর্থ হও। আমাদের এই ধরনের যে বাক্যগুলো আমরা বলবো, এটা দ্যাটস ওয়াই ব্যবহার করব। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দা জব, এ কারণেই তোমার চাকরিটা করা প্রয়োজন। হুম, এই কারণেই সে বাজারে গিয়েছে, দ্যাটস হোয়াই হি হ্যাজ গন টু মার্কেট। এই কারণেই লোকজন আপনাকে সম্মান করে, দ্যাটস হোয়াই পিপল রেসপেক্ট ইউ। এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। দ্যাটস হোয়াই আই উইল অলওয়েজ ট্রাই টু হেল্প পিপল। এই কারণেই তুমি ব্যর্থ হও, দ্যাটস হোয়াই ইউ, ব্যর্থ হয় ইংরেজি কি বলেন তো? ফেইল। ইউ ফেইল। ফেইল। তারপর হচ্ছে হুম, না ফেইল। হ্যাঁ, ফেইলুয়ার মানে কি, এখানে ফেইল মানে কি, ব্যর্থ হওয়ায়। দেখেন এখানে ভার্ব রয়েছে। একটা জিনিস আপনাদেরকে আজকে একটু এখানে দেখাই। যেমন আমি যদি এখানে লিখি, দেখেন বি ই এ ইউ টি ওয়াই, সবাই আমরা ভালোভাবে খেয়াল করব। এখানে আমি একটা শব্দ লিখেছি বিউটি। এই বিউটি শব্দের অর্থ কি কে বলতে পারবেন? হু ক্যান টেল? বিউটি মানে হচ্ছে সুন্দর, আর কেউ কিছু বলবেন? বিউটি, বিউটি। আরো একটা শব্দ লিখলাম, বি ই এ ইউ টি, বিই এ ইউ, বিউটিফাই। না, ওইটা লিখবো না, বিই এ ইউ টি, বিউটিফুল, এফ ইউ এল, বিউটি, বি এ ইউ টি আই এফ ইউ এল। আমি অনেকগুলো শব্দ লিখছি, বিউটিফুল। আর এটা লিখলাম হচ্ছে বিউটিফাই, বিই এ ইউ টি আই এফ ওয়াই, বিউটিফাই। আর একটা লিখলাম হচ্ছে বিই এ ইউ টি আই এফ ইউ এল এল ওয়াই। হোসনে আর আপা কথা বলছেন না, প্লিজ একটু সাড়া দিতে হবে। ভালো আছেন আপা? হোসনে আর আপা শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? আচ্ছা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো দেখেন এখানে প্রথমে লিখেছি বিউটি, আমি বিউটিফুল থেকে শুরু করি। বিউটিফুল এটা আমরা সবাই জানি, ঘন ঘন আমরা কথার ভিতরে বলি বিউটিফুল প্রেজেন্টেশন, বিউটিফুল পিকচার, বিউটিফুল সং, বিউটিফুল গার্ল, তাই না? এই বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। সবাই একটু ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। একটা ভার্বের বা একটা ওয়ার্ডের তিনটা চারটা পাঁচটা করে ফর্ম গঠন করা যায়। নাউন, অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তাই না? ভার্ব। তো এইগুলো কিভাবে তৈরি হয়? সব ভার্বের বা সব ওয়ার্ডের কিন্তু হয় না, একটু মনে রাখবো। তো এখানে বিউটিফুল হচ্ছে বেশিরভাগ ওয়ার্ডের করা যায়। বিউটিফুল শব্দের অর্থ সুন্দর, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা হবে অ্যাজেক্টিভ, আমরা সবাই জানি এটা বিউটিফুল মানে সুন্দর। তো কিভাবে অ্যাডজেক্টিভ হবে? এটা আমরা আরো একটা ভাবে বলতে পারি, অ্যাডজেক্টিভের পরে কিন্তু একটা নাউন বসানো যায়। কেমন? তো এখানে কিন্তু বসানো যায় যে বিউটিফুল গার্ল, বিউটিফুল সিনারি, বিউটিফুল পিকচার। এই যে পিকচার, গার্ল, সিনারি, এর প্রত্যেকটা কিন্তু নাউন। অর্থাৎ এই বিউটিফুলটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। সুন্দর বালিকা, সুন্দরী বালিকা। বালিকাটা কেমন? সুন্দরী, ওই বালিকার। হ্যাঁ, ওই বালিকার। আবার এটা নতুন করে ইয়ে করলাম, আর তাছাড়া আমি সব ইয়া হ্যাঁ হ্যাঁ আই পারফর্ম মাই। ওকে, আমি আপনাকে বলেছিলাম মানে বলছিলাম যে আপা ভালো আছেন, আপনি হয়তো শুনতে পারছিলেন না। যাই হোক, এখন ক্লাসে শোনা যাচ্ছে। তো হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা এখানে কয়েকটা ওয়ার্ড নিয়ে একটু কথা বলছিলাম, যে একটা ওয়ার্ড, একই ওয়ার্ড কিভাবে নাউন হয়, কিভাবে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে ভার্ব হয়, কিভাবে অ্যাডভার্ব হয়, এইটা নিয়ে আমরা একটু দেখতেছি। যেমন বিউটি, হ্যাঁ, এই বিউটি শব্দের অর্থ হচ্ছে, সরি, বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুন্দর বললেই তো আমরা বুঝতে পারছি যে একটা গুণ বুঝাচ্ছে, বিউটিফুল,
সুন্দর, সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা পাখি, সুন্দর একটা জামা, সুন্দর একটা মানুষ। অ্যাজেক্টিভের পরে মনে রাখবেন সারা জীবন অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। যেমন একটা বাক্য যদি আমি লিখি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, দেখেন এই যে গুডটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ, এই গুডের পরে একটা নাউন বসেছে, বয়টা হচ্ছে নাউন। আমি যদি আবারও একটা বাক্য বলি, করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এই গুডটা হচ্ছে অ্যাজেক্টিভ, এরপরে বয় নামক একটা নাউন বসেছে। মনে রাখবেন যে অ্যাজেক্টিভ চিনিবার একটা সব থেকে ভালো উপায় হচ্ছে অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসে, অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসে, বেশিরভাগ জায়গায় বসানো যায়। তো এখানে এই ইয়েলো কালার, এই বিউটিফুল, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এইবার প্রথমটা যদি বলি বিউটি, এই বিউটিটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? বিউটি, সৌন্দর্য স্যার, দোষ গুণ স্যার। হ্যাঁ Adjective, বিউটি না, এই দেখেন বিউটি এটা হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ দেখেন একটা মেয়ে, স্যার। হ্যাঁ গুণবাচক, ঠিক আছে, তাহলে গুণবাচকটা হচ্ছে নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা নাও। মেয়ে, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি বললাম যে বাহ মেয়েটা তো খুব সুন্দর দেখতে, মেয়েটার খুব সৌন্দর্য আছে। তো দেখবেন এই যে আপনি অলরেডি বলে ফেলেছেন শিলাপা, যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কিন্তু দেখা যায়। মানে কি, এটা আমাদের চোখ হচ্ছে একটা ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। যেমন এখন প্রচন্ড গরম পড়ছে, তো এই গরমটা দেখা যায় না, যখন গরম পড়ে আমাদের গা দিয়ে ঘাম হতে থাকে, এইটা দেখে আমরা বুঝতে পারি যে গরম পড়ছে। শীতকালে শীত পড়ে, শীত কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটা আমাদের স্কিনে আমরা শীত অনুভব করি। তদ্রূপ এই যে বিউটি মানে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু চোখ দিয়ে উপভোগ করতে হয়। আপনি কক্সবাজার বা আপনি কুয়াকাটা বা অন্য কোথাও বেড়াতে গিয়েছেন, সুন্দর একটা দৃশ্য দেখতে পারছেন, তো ওই যে সুন্দর দৃশ্য, এই যে বিউটি মানে সৌন্দর্য, ওই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, এইটা কিন্তু কখনো হাত দিয়ে স্পর্শ করা যায় না। ওই যে শীত গরম, একটা মানুষের ভিতরে সততা, মনে করেন আপনার ভিতরে, আপনি অত্যন্ত অনেস্ট পারসন, তো আপনার ভিতরের এই যে সততাটা, এই সততা কিন্তু কখনো ধরা যায় না, সততা দেখা যায় না, এটা উপলব্ধি করতে পারি। আপনি আমাকে ভালোবাসছেন, যে স্যার আপনাকে আমি খুব রেসপেক্ট করি, আপনাকে সম্মান করি, ভালোবাসি, তো এই যে ভালোবাসাবাসি, এটা কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, মানে মেন্টাল ব্যাপার বা মাইন্ডফুল একটা ব্যাপার। তো এই যে জায়গাগুলা, এগুলাকে বলা হচ্ছে নাউন, এবং এটা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ গুণবাচক বিশেষ্য। গুণ বুঝায়, দোষ গুণ এরকম একটা মানে, আবার গুণও ঠিক না, মানে এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বলবেন এক কথায়, যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু উপলব্ধি করতে পারি, এগুলা হচ্ছে নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এরপর যদি বলি বিউটিফাই, পার্পল কালার যেটা দিয়েছি, এই বিউটিফাইটা হচ্ছে ভার্ব। যেমন যদি বলা হয় আই হ্যাভ বিউটিফাইড মাই রুম ওয়েল, এর অর্থ হচ্ছে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়েছি, আই হ্যাভ বিউটিফাইড, এফ ওয়াই থাকবে না, ওয়াই কে আই করে ইডি হবে। বর্ধন করা। হ্যাঁ সৌন্দর্য বর্ধন করা, একদমই ঠিক। অর্থাৎ বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য বর্ধন করা বা সুন্দর করা। একটা ঘর এলোমেলো রয়েছে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, এটা বিউটিফাই করলাম, এটা কিন্তু ভার্ব হয়ে গেল। তাহলে আমরা অ্যাডজেক্টিভ পেলাম, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা পেলাম, আমরা ভার্ব পেলাম। আরেকটা রয়েছে বিউটিফুল্লি। আমরা বেশিরভাগ একটা বিষয় জানি, কোন শব্দের শেষে এলওয়াই থাকলে বেশিরভাগ জায়গায় সেই শব্দটা কিন্তু অ্যাডভার্ব হয়। এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি, বিউটিফুল্লি মানে হচ্ছে সুন্দরভাবে। যদি বলা হয় একদম ভাই। মেয়েটি, যদি বলা হয় মেয়েটি সুন্দরভাবে সেজেছে, মেয়েটি সুন্দরভাবে সাজগোজ করেছে, তাহলে এই যে সুন্দর ভাবে, অ্যাডভার্ব কিন্তু ভাবে যুক্ত থাকে, সুন্দরভাবে বা আস্তে বা ধীরে, অর্থাৎ বিউটিফুল্লি, এটা হচ্ছে অ্যাডভার্ব। যদি বলা হয় দ্য গার্ল হ্যাজ, দ্য গার্ল হ্যাজ প্রেজেন্টেড হিমসেলফ বিউটিফুল্লি, বালিকাটা নিজেকে উপস্থাপন করেছে খুব সুন্দরভাবে, কিভাবে উপস্থাপন করেছে? সুন্দরভাবে। তাহলে এই বিউটিফুল্লিটা কিন্তু অ্যাডভার্ব, আর বিউটিফাইটা কিন্তু ভার্ব। দেখেন এখানে চারটা বিষয় আমি দেখিয়েছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। আমরা একদম। যে কোনো একটা ওয়ার্ড যখনই চোখের সামনে পাইবো, এই ওয়ার্ডটা দিয়ে আমরা এই ফরমেশন গুলো গঠন করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। হুম তাহলে কিন্তু আমাদের এগুলাকে বলা হচ্ছে ডেরিভেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের উৎপত্তি, শব্দটা কোন জায়গা থেকে আসলো।
আমি যদি বলি বিউটিফুল, তো এই বিউটিফুলটা কোন জায়গা থেকে এসেছে? এটা এসেছে বিউটি থেকে। বিউটি মানে সৌন্দর্য, সেখান থেকে এসেছে সুন্দর, তারপরে এসেছে সুন্দর করা, আর অ্যাডভার্বটা হচ্ছে সুন্দর ভাবে। যাই হোক, তো এটা আমরা আবারও দেখব। এখন হচ্ছে যে এইখানে রুলটা ছিল দ্যাটস ওয়াই, এই কারণে, এই কারণে তুমি বারবার ব্যর্থ হও, এই কারণে তোমাকে দেখার পর সে হাসে। এইগুলো দেখেন আমি করে দেইনি, এগুলো আপনারা একটু করবেন, অনেকেই এখন পাঠাচ্ছেন আমাকে, আমি এগুলো রেকর্ডিংটা খুব মন দিয়ে শুনি। তো আমি এখন ইনস্ট্যান্ট একজনের রেকর্ডিংটা একটু শোনাবো, বা আমি কি কি ভুল ছিল এগুলো আমি বলে দিব ক্লাসের শেষের দিকে। এটা আমরা সবাই এখন থেকে সংশোধন করব, শুধু আমরা, আপনারা বলছেন আমি সংশোধন না করে দিলে হবে না, আমি বলে দিব। তো দেখেন এখানে দ্যাটস ওয়াই দিয়ে আপনারা এই যে বাক্যগুলো আমি করে দেইনি, এগুলো আপনারা একটু করবেন। এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে, এ কারণেই তোমার বাড়ি নিরাপত্তা বিধান করা দরকার, এগুলো দ্যাটস ওয়াই দিয়ে বাক্য করবেন। এরপর দেখেন নাথিং মেক সেন্স, নাথিং মেক সেন্স। হ্যাঁ, নাথিং মেক সেন্স, এই তিনটা ওয়ার্ড একই সঙ্গে বসাতে হবে। নাথিং, তারপর দিতে হবে মেক, তারপর দিতে হবে সেন্স। এই নাথিং মেক সেন্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভালো না লাগা বোঝাতে ব্যবহার করা হয়। কোনো কিছু ভালো না লাগা বোঝাতে যখন ব্যবহার করা হয়, তখন নাথিং মেক সেন্স ব্যবহার করব। যেমন তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স, এই তিনটা ওয়ার্ড একসঙ্গে বসাবো। উইদাউট ইউ, নাথিং মেক সেন্স উইদাউট ইউ। পরের বাক্যটা কি রয়েছে দেখেন, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। অনেকে বলে না, হ্যাঁ আমার একটা জিনিস, হ্যাঁ উইদাউট রিডিং, নাথিং মেক সেন্স উইদাউট রিডিং, অর্থাৎ পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, আমি কিন্তু ভ্রমণ পাগল মানুষ, আমি যখনই সময় পাই ভ্রমণে বেরিয়ে পড়ি। আমার জেলা, আমার উপজেলা, আমার বিভাগে অনেক, মানে যত দর্শনীয় জায়গা আছে আমার সব ঘুরে দেখা হয়ে গেছে। আমি মাঝে মাঝে শীতকালে বাহিরেও যাই, যেমন এবার কুয়াকাটা কক্সবাজার গিয়েছিলাম, ঢাকাতেও অনেক জায়গা ঘুরে দেখেছি, উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছা আছে, পাহাড়ি অঞ্চল। তো এটা বলছে যে আমার ভ্রমণ ছাড়া কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট ট্রাভেলিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই উত্তরবঙ্গে যাব, তবে এখন না, এটা একটু শীতের দিকে যাব, কারণ সামনে রেইনি সিজন আসছে, এই সময় ঘোরা যায় না, ঘুরে মজা পাওয়া যায় না। তো আপনারা রয়েছেন উত্তরবঙ্গে, অবশ্যই যাব, এবং বিশেষ করে ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, এই জেলাগুলোতে কখনো যাওয়া হয়নি। এটা আমার খুবই ভালো লাগে ঘুরতে, এবং বিশেষ করে ওই যে শীতের সময় কাঞ্চনজঙ্ঘা বা ওই যে হিমালয়ের চূড়া দেখা যায় পঞ্চগড়ের দিকে গেলে। এটা অনেক ভালো, এবং দেখবেন মানুষ কিন্তু দুই ভাবে জ্ঞান অর্জন করে, এক হচ্ছে ভ্রমণ করে, আর এক হচ্ছে বই পড়ে। আমি আমার পাশের জেলা বাগেরহাটের ষাট গম্বুজ মস্ক, এটা আমরা 9-10-এ আমাদের একটা প্যাসেজ ছিল ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে। তো এইটা যখন আমি বইতে পড়তাম তখন ভালোভাবে বুঝতে পারতাম না, কিন্তু একদিন আমার স্কুল কলেজ থেকে পিকনিকে নিয়ে গেল ওইখানে, এটা ছিল মেবি 2016 সালে। তখন আমি যখন ওই মসজিদটা দেখলাম, ওর পিছনে একটা দিঘি রয়েছে, ঘোড়া দিঘি অনেক বড়, তারপরে পীর খানজাহান আলী সাহেবের মাজার দেখলাম, ওখানে আরো একটা দিঘি ছিল, তো ওখানে কুমির ছিল। এই সবগুলো যখন দেখে আসলাম, তখন বাড়ি এসে আমি আবার ওই প্যাসেজটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়লাম, তো দেখলাম যে আসলে বই পড়ে যতটা না জানতে পেরেছি, একবার গিয়ে কিন্তু আমি পাকাপোক্তভাবে নিজের চোখে সব দেখে এসেছি। তো একটা জায়গায় আপনি গিয়ে দেখবেন, কক্সবাজারে যাবেন, আর কক্সবাজার সম্পর্কে আপনি বইতে পড়বেন, দুটো দুই রকম। তো আমাদের সুযোগ থাকলে আমরা সবাই ভ্রমণ করব, ভ্রমণটা কিন্তু খুব একটা ভালো বিষয়। অবশ্যই অবশ্যই, ঢাকা শহরে আমি অনেকবার, প্রায় 30-40 বার ঢাকায় গিয়েছি, অনেকবার আগামীতেও যাব। ঢাকা শহরে আমাদের সোহাগ স্যারের একটু কাজ রয়েছে, আমরা ঢাকাতেও একটা প্রতিষ্ঠান নেওয়ার চেষ্টা করতেছি। ঢাকার বারিধারা, বনানী, বা দেখি কোন এরিয়ায় নেওয়া যায়, এটা হবে ঢাকাতে আমরা আসবো মেবি 2026 সালেই আমরা ঢাকায় শিফট হওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তো দেখেন এখানে নাথিং মেক সেন্স, নাথিং মেক সেন্স, এই তিনটাই আমরা একসঙ্গে ব্যবহার করব। তারপরে কি দিব, উইদাউট, তারপর দিব হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যদি প্রয়োজন হয়। পড়া ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট রিডিং। দেখেন এই রুলগুলো না অত্যন্ত সহজ, এবং এগুলো ব্যবহার করাও আমাদের জন্য খুব ভালো হয়। অনেক সময় আমরা বলি যে আমার বাসায় থাকতে থাকতে খুব বোরিং লাগছে, এখন আমার ভ্রমণ ছাড়া ভালো লাগছে না, আমার গান শোনা ছাড়া কিছুই ভালো লাগে না, তার সঙ্গে মোবাইলে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। এই শব্দগুলো আমরা নাথিং মেক সেন্স ব্যবহার করে করব। হুম, কোনো কিছুই ভালো না লাগা বোঝাতে নাথিং মেক সেন্স। তো এখানে আমরা আরো অনেক বাক্য তৈরি করবে নিজেরা। ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না,
অনেকে দেখবেন ঘুমাতে খুব ভালোবাসে। নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং। এই উইদাউট প্লাস জিরান্ড হয়েছে, হ্যাঁ, উইদাউট স্লিপিং, উইদাউট রিডিং, উইদাউট ট্রাভেলিং, অর্থাৎ ইয়েস, হ্যাঁ, উইদাউট এর পরে আইএনজি দিবেন, বাক্যগুলো হয়ে যাবে। এখন আমি যদি বলি যে আমার ভ্রমণ ছাড়া ভালো লাগে না, আমার মুভি দেখতে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, আমার বিরিয়ানি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, এই যে কোনো কিছু ভালো লাগে না, এগুলো নাথিং মেক সেন্স। নাথিং মেক সেন্স দিয়ে আমরা এই বাক্যগুলা করব। এরপর একটা রুল দেখতে পাচ্ছি, গুড অ্যাট। এটাও খুব একটা সুন্দর নিয়ম। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী বা কোনো কিছুতে দক্ষ। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী অথবা কোনো কিছুতে দক্ষ। যেমন দেখেন, সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। যদি বলি সে অঙ্কে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বা ম্যাথ। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বা ম্যাথ। সে অর্থনীতি শাস্ত্রে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইকোনমিক্স। সে ফিজিক্সে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ফিজিক্স। অর্থাৎ মনে রাখবেন, এইটা পারদর্শী বোঝাতে ব্যবহার করা হয় গুড অ্যাট। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এটা আমরা গুড অ্যাট ব্যবহার করি। এখানে গুড ইন, গুড ফর কোনো কিছু দিলেই ভুল হয়ে যাবে, গুড অ্যাট একসঙ্গে দিতে হবে। এটা একটা ফ্রেজ, ফ্রেজাল ওয়ার্ড। গুড অ্যাট এর অর্থ হচ্ছে পারদর্শী। এটা আপনি পাস্ট ফর্ম করতে পারেন। আমি একসময় সাঁতার কাটায় দক্ষ ছিলাম বা পারদর্শী ছিলাম। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। আমি ইংরেজিতে কথা বলায় পারদর্শী। আই অ্যাম গুড অ্যাট স্পিকিং ইংলিশ। আই অ্যাম গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তারা ক্রিকেট খেলায় দক্ষ। দে আর গুড অ্যাট ইন প্লেইং ক্রিকেট, গুড অ্যাট প্লেইং ক্রিকেট। হ্যাঁ, প্লেইং ক্রিকেট। আচ্ছা, তারপর ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। দা বয় ইজ গুড অ্যাট ড্রয়িং পিকচার। গুড অ্যাট ড্রয়িং পিকচার, ওটা আইএনজি করবেন ভাবটা, ড্রয়িং। তারপর সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। হি ইজ গুড অ্যাট টকিং উইথ ওম্যান। হ্যাঁ, টকিং উইথ ওম্যান। সে মেয়েদের সাথে বা গার্ল, মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। এখানে বলতে পারেন আমি দৌড়ে দৌড়ে খুব পারদর্শী, আমি তাস খেলায় খুব পারদর্শী, আমি ক্রিকেট খেলায় পারদর্শী, আমি ফুটবল খেলায় পারদর্শী। এই পারদর্শী বুঝালে আমরা গুড অ্যাট ব্যবহার করব, গুড অ্যাট। তারপর দেখবেন, ইফ আই ওয়ার ইউ আই উড, অর্থাৎ এখানে কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। এটা একটা রুল দেখেছিলাম যে ইফ আই এর পরে ওয়াজ বসে, কিন্তু এখানে আই এর পরে ওয়ার বসবে। ইফ আই ওয়ার ইউ I would enjoy my vacation. If I were you, I would enjoy my vacation. আমি যদি তোমার জায়গায় হতাম, আমি ছুটিটি উপভোগ করতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। If I were in your position, I will do বা I will be doing the work until it is finished. আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। If I were in your position, I would answer the question. ইয়েস। আমি যদি তোমার স্থলে হতাম, তাহলে সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধান করতাম। এগুলা কিন্তু সব আই এর পরে ওয়ার ব্যবহার করতে হবে, কারণ এগুলো হচ্ছে কল্পনা অর্থে, কল্পনাবাচক। থ্যাংক ইউ। এই যে যেমন আমি যদি তোমার জায়গায় থাকতাম, কল্পনা করতেছেন যে আমি যদি লটারিতে 25 লক্ষ টাকা জিততাম। এগুলা কিন্তু কল্পনা। এই জন্য এখানে আই এর পরে ওয়াজ না ব্যবহার করে আই এর পরে আমরা ওয়ার ব্যবহার করব, আই ওয়ার। এটা দিতে হবে। তারপর দেখেন, দেয়ার ইজ নো নিড টু, দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু, দরকার নেই। আমরা অনেক সময় বলি হতাশ হওয়ার কোনো দরকার নেই, ফিরে যাওয়ার কোনো দরকার নেই, তাকে ডাকার কোনো দরকার নেই। এই কথাগুলো কিভাবে বলবেন? এগুলো দেয়ার ইজ নো নিড টু, দেয়ারস, হ্যাঁ, দেয়ার ইজ নো নিড টু একত্রে দিতে হবে। যেমন হতাশ হওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। চিন্তা করার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। হতাশ, হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। ফিরে যাওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু গো ব্যাক। তাকে ডাকার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু কল হিম। দেয়ার ইজ নো নিড টু কল হিম, তাকে ডাকার কোনো দরকার নেই। এখন ভাত খাওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু ইট রাইস নাও। হ্যাঁ, দেয়ার ইজ নো নিড টু ইট রাইস নাও, এখন ভাত খাওয়ার কোনো দরকার নেই। এখন মোবাইলে কথা বলার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু টক উইথ মোবাইল ফোন Now. অ্যাট নাও। ইয়েস।
তাহলে এইগুলো আমরা মিথ্যা বলার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু টেল লাইস, দেয়ার ইজ নো নিড টু টেল লাইস, মিথ্যা বলার দরকার নেই। এরপর দেখবো ফিল লাইক, আই ফিল লাইক প্লাস ভার্ব, আমার ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে, ফিল লাইক ইটিং। আমার বিরিয়ানি, ইয়েস আইএনজি হবে, আমার বিরিয়ানি খেতে, অর্থাৎ রুলটা দেখেন, আই ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি, আই ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি। খুব সহজ একটা নিয়ম। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং। আমার আড্ডা দিতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গসিপিং। আমার ঘুরতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ট্রাভেলিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং। দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, এইটা দেখেন, আমরা এইটুক শিখবো না, আমরা সঙ্গে আরো একটু শিখি। আমার খেলতে ইচ্ছা করছে বললে আই ফিল লাইক প্লেইং, কিন্তু আমি যদি বলি আমার খেলতে ইচ্ছা করছে না, তখন আই ডু নট ফিল লাইক প্লেইং, আই ডু নট ফিল লাইক প্লেইং। আচ্ছা, এটা পাস্ট টেন্সে বললে আমার খেলতে ইচ্ছা করছিল না, আই ডিড নট ফিল লাইক প্লেইং। দেখছেন? তাহলে একই সঙ্গে আমরা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে পারলাম, পাস্ট টেন্সের নেগেটিভ করতে পারলাম। এইটা এইভাবে কিন্তু করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সকে। আমাদের হচ্ছে, এই যে বলেছিলাম, আমরা এখন সেন্টেন্সের কারিগর হব, মেকানিক হয়ে যাব, একজন মোটরসাইকেল গ্যারেজের মেকানিক, বা একজন যে 4 চাকা গাড়ির গ্যারেজে যখন আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, গ্যারেজে নিয়ে গেলে মেকানিক কিন্তু ঠিক করে দেয়, একজন মেকার। আমাদের এই ভার্ব মানে আমাদের সেন্টেন্স, আমাদের ওয়ার্ড নিয়ে খেলা করতে হবে। আমাদের সেই গ্যারেজের মেকানিক হওয়া যাবে না, আমরা প্রত্যেকটা বাক্য নিয়ে খেলা করবো, এটাও এক প্রকার খেলা, এটাও এক প্রকার মেকার। তো আমরা হচ্ছে এই বাক্যের মেকার, বাক্য খুলে ফেলতে পারি, আবার জোড়া লাগাতে পারি। আর একজন গ্যারেজের মেকার, সে গাড়ি কোনো পার্টস নষ্ট হলে, গাড়ি কোনো সমস্যা হলে সে সেইটা ঠিক করতে পারে। আমরাও কিন্তু এক প্রকার মেকার, অর্থাৎ এই যে একটু আগে দেখিয়েছি যে কিভাবে বিউটি থেকে বিউটিফুল হয়, বিউটিফাই হয়, আমরাও কিন্তু এক প্রকার মেকার। এই যে দেখেন, এখানে বললাম আই ফিল লাইক প্লেইং, আমার খেতে ইচ্ছা করছে। যদি বলি আমার খেতে ইচ্ছা করছে না, আপনাকে, আপনার, হ্যাঁ, আমি মনে করেন করছিল না। করছিল না, তাহলে আই ওয়াজ নট ফিল লাইক ইটিং দেন। নাও মানে এখন, না দেন মানে তখন। আমার তখন খেতে ইচ্ছা করছিল না, আই ডিড নট ফিল লাইক ইটিং দেন। এখানে ডিড নট দিবেন, যদি প্রেজেন্ট টেন্স হয় ডু নট দিবেন। আমি আপনাদের কারো বাসায় হয়তো অতিথি হয়ে গেলাম, আপনি বলছেন স্যার আসেন চা খাই, স্যার ভাত খাই। আমি বললাম না, আমি এইমাত্র বাইরে থেকে খেয়ে আসছি, এখন খেতে ইচ্ছা করছে না। তাহলে এই যে আমার খেতে ইচ্ছা করছে না, এখন আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও। আমার এখন ঘুরতে, আমি বাসায় গিয়েছি, আপনি বলছেন স্যার চলেন ঢাকা শহর ঘুরে দেখে, আমি বললাম না, আমার এখন ঘুরতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং নাও, আই ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং নাও। তাহলে এই শব্দগুলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও করা শিখলাম। আমি একটা কথা সবসময় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যে ওই যে আমি একটা বাক্য দেখাই সবসময়, যে 4 ভাবে আমাদেরকে মুভ করা শিখতে হবে যে কোনো বাক্য। অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে নেগেটিভ করব, সেখান থেকে ইন্টারোগেটিভ করব, সেখান থেকে নেগেটিভ ইন্টার। আপনি মনে মনে এটা করে দেখবেন, আপনি যে কোনো একটা বাক্য বেছে নিবেন, যে কোনো টেন্সের, যে কোনো সেন্টেন্সের একটা বাক্য আপনি বেছে নিয়ে খাতায় লিখবেন, পৃথিবীর যে কোনো একটা সেন্টেন্স ইংলিশে লিখে ওইটাকে আপনি দেখবেন যে ওই 4 ভাবে করা যায় কিনা। যদি করা যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এই জায়গাটা খুব ডেভেলপ হচ্ছে। এইভাবে করলে আমাদের কথা বলার শক্তিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এইটা আমরা শিখলাম হচ্ছে আই ফিল লাইক, আমার ইচ্ছা করছে বা আমার ইচ্ছা করছে না এমন বোঝালে আই ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে। হ্যাঁ। এইবার ইট ইজ টাইম, দেখেন আমরা একটা নিয়ম শিখেছিলাম, ইট ইজ হাই টাইম। আর এখনের নিয়মটা দেখবো, ইট ইজ টাইম। ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখনই সময় বা এখন সময়। আর ইট ইজ হাই, আর ইট ইজ হাই টাইম এটার অর্থ ছিল এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। ইয়েস, ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। আর ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখন সময় বা এখনই সময়। যেমন এখন শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন। আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বলছেন যে বাবু এখন দুষ্টামি করো না, এখন তোমার ছাত্র জীবন, এখন শেখার সময়। ইট ইজ টাইম টু লার্ন, ইট ইজ টাইম টু লার্ন, এখন শেখার সময়। এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। এখন খাওয়ার সময়, ইট ইজ টাইম টু ইট। এখন খেলার সময়, ইট ইজ টাইম টু প্লে। এখন বাড়িতে থাকার সময়, ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম।
এখন বিকেল হয়ে গেছে, আপনার ছেলেটা পড়ার টেবিল থেকে উঠছে না, তাকে বলছেন যে এখন তোমার বিকেল হয়ে গেছে, এখন খেলার সময়, এখন যাও একটু মাঠের থেকে খেলে আসো। ইট ইজ টাইম টু প্লে নাও, প্লিজ গো আউটসাইড অ্যান্ড প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আফটার দ্যাট ইউ উইল কাম ব্যাক হোম অ্যান্ড দেন ইউ উইল টেক এ রেস্ট অ্যান্ড টেক সাম ফুড, আফটার দ্যাট ইউ উইল সিট টু রিড। অর্থাৎ তুমি এখন মাঠে খেলতে যাও, বন্ধুদের সঙ্গে খেলো, আধা ঘন্টা পর বাসায় ফিরে আসবে, কিছু খাবার খাবে, আবার পড়তে বসবে। তাহলে বলা হচ্ছে ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু লার্ন। এইখানেও সেই একই নিয়ম অ্যাপ্লাই করেন, অর্থাৎ এখন যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো। যদি বলি এখন যাওয়ার সময় না, তখন কি হবে? ইট ইজ, It's not. হ্যাঁ, ইট ইজ It নট is টাইম not. টু গো। হ্যাঁ, ইটস নট, ইট ইজ নট, ইটস নট টাইম টু লার্ন, ইটস নট টাইম টু গো, ইটস নট টাইম টু ইট। হ্যাঁ, অর্থাৎ এখানে শুধু নেগেটিভ। এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাহলেও আপনি ওইটা বলতে পারবেন, ইট ইজ টাইম টু গো। এখানে But দেখেন, it has time to go. হ্যাঁ, ইট হ্যাজ টাইম টু গন, এটাও ব্যবহার করতে পারেন, ইট হ্যাজ টাইম টু গন। যেমন এই যে থ্যাংক ইউ, আমি বলি থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এভরিবডি, তারপর হচ্ছে থ্যাংক ইউ মাইন্ডফুললি, এ বাঞ্চ অফ থ্যাঙ্কস, অনেক ভাবে ধন্যবাদটা জানানো যায়। তো এখানে আপনি অনেক ভাবে বলতে পারেন, ইট হ্যাজ টাইম গন বা ইট হ্যাজ টাইম টু গন, এটাও বলা যাবে। ইট Yeah, হ্যাজ, যাওয়ার সময় হয়ে গিয়েছে, হ্যাঁ, ইট হ্যাজ টাইম টু গন, এটাও বলা যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললেন, বা বললেন যে এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো, বা এখন আমাদেরকে যেতে হবে, নাও উই হ্যাভ টু গো, নাও উই হ্যাভ টু গো। হ্যাভ টু, দেখেন আমি দেখি আজকে যদি সময় পাই এটা নিব ক্লাসটা। হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহারটা অনেক বিশাল, হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহারটা খুব বিশাল। এই হ্যাভ টু হ্যাজ টুটা ব্যবহার করা আমাদেরকে শিখতে হবে। তো এখন বাড়িতে থাকার সময় ইট ইজ টাইম টু স্টে হোম। তো এই এখন শেখার সময় ইট ইজ টাইম টু দিয়ে আমরা আরো কিছু বাক্য করব। এবার আই উড লাইক টু এর ব্যবহার ইচ্ছে অর্থে। আই উড লাইক টু, I would দেখেন like. আমরা এখানে প্রত্যেকেই খুব কর্মব্যস্ত, আমরা কিছুটা যন্ত্র মানব হয়ে গিয়েছি বর্তমানে, আমাদের কর্মক্ষেত্রে আমাদের চাকরি, আমাদের যে ডিউটি সেটা পালন করতে গিয়ে, কিন্তু মনে রাখতে হবে ইংরেজি শেখাটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব, তাই না? তো যত ব্যস্ততা থাকুক, 1440 মিনিট, অর্থাৎ 24 ঘন্টাকে আপনি 60 দিয়ে গুণ দেন, 1440 মিনিট হয়। তো এই যে এতটা মিনিট, এর ভিতরেও কিন্তু আপনাকে 10 মিনিট 15 মিনিট এই ইংলিশের পিছনে সময় দিতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন সময়টা দেন, অথবা ভোরবেলায় উঠে দিবেন, অথবা আপনি অফিসে যদি বসে আছেন 5 মিনিট সময় পাইলেও সেই 5 মিনিট ইংরেজির জন্য ব্যয় করতে হবে। আপনি যদি একটা রুটিন করেন, আপনার যদি মন থাকে যে আমি ইংরেজি ইংরেজি শেখার জন্য সময় দিব, তো দেখবেন আপনার কিন্তু অবশ্যই দেওয়া হয়ে যাবে। আপনার প্রিয় মানুষটা যত ব্যস্ত থাকেন দেখবেন তাকে কেন জানি ফোন দেওয়া হয়ে যায়, কারণ সে আপনার প্রিয় মানুষ, আপনার সন্তান হোক, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক। তো এই ইংরেজিটাও আমাদেরকে একটা প্রিয় সাবজেক্ট বা প্রিয় মানুষ হিসাবে এটা করে নিতে হবে। ব্যস্ততা বলে কোনো জিনিস নাই জগতে, যে যে যেটা ভালোবাসে সেখানেই কিন্তু সে সময় দেয়। পারে, একদমই মন থাকে, মন চলে আসে। তো ইট ইজ টাইম এর পর এবার দেখবো আই উড লাইক এর ব্যবহার। এর অর্থ হচ্ছে ইচ্ছে অর্থে, হ্যাঁ, আই উড লাইক অর্থ হচ্ছে অর্থে, আমি যেতে চাই এমন অর্থে ব্যবহার করা আই উড লাইক টু গো। এই উড এর ব্যবহার না ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক, মানে এটা একটা বহুরূপী ভার্ব উড। আমি যেতে চাই, আই উড লাইক টু গো, ভদ্রভাবে বলা হচ্ছে আমি যেতে চাই। ওই যে গতকাল বলেছিলাম যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, দয়া করে কি আপনার নামটা আমাকে একটু বলবেন। এখানে উড ব্যবহার করা হয়, এখানে কি ব্যবহার করা হয় বলেন? উড ব্যবহার করা হয়। তো এই যে জায়গাটা আমরা উড ব্যবহার করলাম ভদ্রতা অর্থে, আমি তার সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট হিম। আই উড লাইক টু মিট, এখানে একটা উইথ দিলে বেশি ভালো হয়, এখানে লিখলাম উইথ, WITH, আই উড লাইক টু মিট উইথ হিম, আমি তার সাথে দেখা করতে চাই। এই যে দেখেন ভদ্রতা অর্থে চাই বা খাই বা পাই, হ্যাঁ, এমন অর্থে আমরা উড ব্যবহার করব। উড, উডের একটা ক্লাস আমি এখানে একটা শিট রেখেছি, দেখাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাংক ইউ। আমার কাছে শিখে যদি কেউ উপকৃত হয়, অনেকে বলে স্যার আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তাহলে এইটা কিসের ব্যবহার? আই উড লাইক টু এর ব্যবহার। আমি কেনাকাটা করতে চাই, আপনার ফ্যামিলি মেম্বারকে, আপনার হাজবেন্ডকে বললেন যে আমি অনেকদিন শপিং করি না, আজকে আমি একটু বসুন্ধরাতে যাব বা আমি একটু যমুনা ফিউচার পার্কে যাব, আমি কেনাকাটা করতে চাই, আই উড লাইক টু শপ। আই উড লাইক টু শপ, আমি কেনাকাটা করতে চাই। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেইন মাই সেলফ। আই উড লাইক টু এক্সপ্লেইন মাই সেলফ, আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বিকাম আ টিচার।
টিচার, আমি আপনাকে আমি আপনাকে প্রায়ই দেখতে চাই, আই উড লাইক টু সি ইউ মোর অফেন। More মোর often. অফেন, হ্যাঁ। আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার। আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার। আমি অনুশীলন করতে চাই, আই উড লাইক টু প্র্যাকটিস। Practice. আই উড লাইক টু প্র্যাকটিস, হ্যাঁ। আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আই উড লাইক টু কমপ্লিট ইন আ কুকিং কন্টেস্ট। কন্টেস্ট, হ্যাঁ। হুম, কুকিং Contest. কন্টেস্ট অর্থাৎ রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই, আই উড লাইক টু বিকাম এ ডক্টর। Doctor. দেখেন এই বাক্যটা আরো একটু ভাবে আমি বলি, আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, আই ওয়ান্ট আমি চাই কি, টু বি হতে, কি চাই, এ ডক্টর। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, ওইটা না বলে যদি কেউ এইটা বলে, আই উড লাইক টু বিকাম এ ডক্টর। দেখেন ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করলাম আমি যে বলেন তো আমি একজন ডাক্তার হতে চাই, তো হোসনে আর আপা বললো যে স্যার আই উড লাইক টু বিকাম এ ডক্টর, আর শিলা আপা বললো স্যার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। তখন ভাইবা বোর্ডের স্যার কিন্তু মনে মনে এটা ভাববে, যিনি উড ব্যবহার করেছেন ইনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো জানে। কারণ কি, উডের ব্যবহারটা হচ্ছে বেশি ভদ্রতা প্রকাশ করা হয়, ম্যানার একটা, থ্যাংক ইউ। আমি একজন ডাক্তার হতে চাই, আই উড লাইক টু বিকাম এ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, কিন্তু এখানে ওয়ান্ট দিলে এটা একটা সাদা মাঠা হয়ে যায়। দেখবেন আমরা যখন তরকারি রান্না করি, কিন্তু এটাতে যদি আমরা মশলা ব্যবহার না করি বা আমরা একেবারে সাদা মাঠা রান্না করি, খেতে মন চায় না। তো আমাদের এই উডটা ব্যবহার করলে অর্থাৎ এই বিষয়টা আরো বেশি ভালো হয়ে গেল। আই উড লাইক টু বিকাম এ ডক্টর। আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আরো জানতে চাই, আই উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। দেখেছেন, আই উড লাইক টু নো আমি জানতে চাই, মোর আরো, অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমি More আল্লাহর about সৃষ্টি the সম্পর্কে আরো, তাহলে এগুলা হচ্ছে আই উড লাইক টু এর ব্যবহার, আই উড লাইক। পরে একটা রয়েছে দেখেন, দেয়ার ইজ বা দেয়ার আর, এই কথাগুলো আমরা প্রায় কাজে লাগাই। এই রুলটা আমরা খুব ভালো করে দেখবো, দেয়ার ইজ বা দেয়ার আর এর একটা রুল। বলা হচ্ছে যে এই গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ। যদি বলা হয় এই গ্রামে কোনো মসজিদ নেই, দেয়ার ইজ নো মস্ক there is ইন দিস no ভিলেজ। more হুম, place. এটাকে যদি প্রশ্নবোধক করি, এই গ্রামে কি কোনো মসজিদ আছে, তাহলে ইজ দেয়ার এনি মস্ক ইন দিস ভিলেজ। Village. ইয়েস, ইজ দেয়ার এনি মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে কি কি, আমি একটা নতুন গ্রামে গিয়েছি, আমি নামাজ পড়বো, মসজিদ খুঁজে পাচ্ছি না, তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো এই গ্রামে কি কোনো মসজিদ আছে, ইজ দেয়ার এনি মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে কোনো মসজিদ নেই, দেয়ার ইজ নো মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ আ There মস্ক is a ইন দিস mosque ভিলেজ। এই village. গ্রামে অনেকগুলো মসজিদ আছে, দেয়ার আর মেনি মস্ক There ইন are দিস many ভিলেজ। mosques in this. এই গ্রামে অনেকগুলো মসজিদ ছিল, দেয়ার ওয়ার মেনি There মস্ক were ইন দা ভিলেজ। there were মেনি mosques. মস্ক ইন দা ভিলেজ, হ্যাঁ, এই Mosque গ্রামে village. অনেক মসজিদ ছিল। তাহলে দেখেন একটা কথাকে আমি কত ভাবে মুভ করতে পারছি। এই বনে হরিণ আছে, দেয়ার আর মেনি ডিয়ার। দেয়ার আর মেনি, মেনি হবে দেয়ার আর মেনি, এম এ Modern. এন ওয়াই, দেয়ার আর মেনি, Many. হ্যাঁ, দেয়ার আর মেনি ডিয়ার ইন দি জঙ্গল। আচ্ছা, দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার কখন হবে, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা কলম ছিল। দেয়ার উইল বি হবে, যেমন সেখানে একটা মসজিদ হবে, দেয়ার উইল বি আ মস্ক। সেখানে There একটা, will সেখানে একটা পুকুর খনন করা হবে, দেয়ার উইল বি ডিগ আ পন্ড। হুম, দেয়ার উইল হ্যাভ থাকবে, সেখানে একটা টেবিল থাকবে, দেয়ার উইল হ্যাভ এ টেবিল। সেখানে একটা মানুষ থাকবে, দেয়ার উইল হ্যাভ এ ম্যান। সেখানে একটা গাছ থাকবে, দেয়ার উইল হ্যাভ এ ট্রি। তাহলে দেয়ার উইল হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকবে। এবার থাকতে পারে কেমন হবে, ক্যান হ্যাভ, সরি can ক্যান have. বি, দেয়ার There ক্যান can বি। there সেখানে, can সেখানে একটা মসজিদ থাকতে পারে, দেয়ার ক্যান বি এ মস্ক। সেখানে একটা নদী থাকতে পারে, দেয়ার ক্যান বি এ রিভার। সেখানে একটা মানুষ থাকতে পারে, দেয়ার ক্যান বি এ ম্যান। এখানে হচ্ছে থাকতে পারে এমন বুঝালে ক্যান বি ব্যবহার করব। can এখানে একটি ভুল থাকতে পারে, দেয়ার ক্যান বি এ there মিস্টেক can হেয়ার। be a হুম, mistake. আপনি লিখছেন কিন্তু বুঝতে পারছেন না, বলছেন যে স্যার এখানে একটা ভুল থাকলেও থাকতে পারে, দেয়ার ক্যান বি এ মিস্টেক হেয়ার। থাকতে পারতো, তখন দেয়ার কুড বি হবে, ক্যান মানে পারা, There could প্রেজেন্ট be ফর্ম, a mistake here. ইয়েস দেয়ার কুড বি থাকতে পারতো। এরপরে রয়েছে হতে পারে, দেয়ার মে বি। যেমন সেখানে একটা মসজিদ হতে পারে, দেয়ার মে বি এ মস্ক। সেখানে একটা স্কুল হতে পারে, দেয়ার মে বি এ স্কুল। সেখানে একটা ভালো প্রোগ্রাম হতে পারে, দেয়ার মে বি এ গুড প্রোগ্রাম।
এটা হচ্ছে দেয়ার মে বিটা ব্যবহার করব। এরপর এই নদীতে কুমির থাকতে পারে, দেয়ার মে বি ক্রোকোডাইল ইন দিস রিভার। নিশ্চয়ই হবে, দেয়ার মাস্ট বি। মাস্ট শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, দেয়ার মাস্ট বি অর্থাৎ নিশ্চয়ই হবে। থাকতে নাও পারে, দেয়ার মে নট বি। দেয়ার মে নট বি, থাকতে নাও পারে। ইয়েস, হ্যাঁ, দেয়ার মে নট বি। যেমন দেয়ার মে নট বি পিপল অন দা স্ট্রিট, এখন রাস্তায় লোক নাও থাকতে পারে। নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল, হ্যাঁ। আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিল। হুম, ইয়েস, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ, আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিল। দেয়ার শুড বি, থাকা উচিত, হ্যাঁ। দেয়ার শুড বি আ ম্যান, দেয়ার শুড বি আ স্কুল, দেয়ার শুড বি আ মস্ক, থাকা উচিত। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। মনে করেন একটা গ্রামে বেড়াতে গিয়েছেন, অনেক বড় গ্রাম, দেখছেন ওই গ্রামে কোনো স্কুল নেই, বলছেন যে এই গ্রামে একটা স্কুল থাকা উচিত। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, হ্যাঁ। এই গ্রামে কোনো মসজিদ নেই, এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত। দেয়ার শুড বি আ মস্ক ইন দিস ভিলেজ, হ্যাঁ। এই গ্রামে মোবাইলের নেটওয়ার্ক ভালো পায় না, এই গ্রামে একটা মোবাইলের টাওয়ার থাকা উচিত। দেয়ার শুড বি আ মোবাইল টাওয়ার ইন দিস ভিলেজ। ভিলেজ, থাকা উচিত না, দেয়ার শুড নট বি। থাকা উচিত না কি হবে, দেয়ার শুড নট বি। তারপরে দেখেন পত্রটিতে কোনো ভুল থাকা উচিত না, দেয়ার শুড নট বি এনি মিস্টেক ইন দা লেটার। থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন। এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। থাকতে পারে, দেয়ার কুড হ্যাভ বিন, দেয়ার কুড হ্যাভ বিন। আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি। দেয়ার দেয়ার সিমস টু বি দেয়ার সিমস টু বি হিলসা ফিশ ইন দিস রিভার, এই নদীতে ইলিশ মাছ আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি হিলসা ফিশ ইন দিস রিভার। এই নদীতে সাপ আছে, এই নদীতে সাপ আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি স্নেকস ইন দা রিভার। তাহলে এই দেখেন দেয়ারের ব্যবহারটা কিন্তু অনেক, এইগুলাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না, বা থাকা উচিত, থাকতে পারতো, থাকা উচিত ছিল, এই ধরনের কথা থাকলে সেখানে দেয়ার ব্যবহার করতে হবে। যেমন সেখানে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে একটি নদী আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। এই যে আছে, নাই, ছিল, ছিল না, এমন থাকলে দেয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? দেয়ার। মনে রাখবো আমরা সবাই, সেখানে দেয়ার ব্যবহার করতে হবে। আমি জানি, আই নো। তুমি কে, হু আর ইউ। তুমি কে, হু আর ইউ। আমি জানি তুমি কে, আই নো হু আর ইউ। আমি জানি তুমি কে, আই নো হু আর ইউ। তোমার মনে কি ঘটতেছে তা আমি জানি, আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইয়োর মাইন্ড। আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে, আই নো হাউ হি হ্যাজ বিন সাকসেসফুল ইন হিজ লাইফ। আমি জানি সাজেক ভ্যালি কতই না সুন্দর, আই নো হাউ বিউটিফুল প্লেস দা সাজেক ভ্যালি ইজ। দেখেন এখানে আপনাদেরকে একটা তথ্য দেয়, তথ্যটা হচ্ছে কি, এই বাক্যটা একটু আমি বড় করি। বলা হচ্ছে আই নো, আমি জানি, হাউ বিউটিফুল প্লেস দা সাজেক ভ্যালি ইজ। দেখেন আমরা জানি এই ইজ নামক যে ভার্ব, এই ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, বা আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। হি এর পরেই কিন্তু ইজ বসেছে, হি এর পরেই কি বসেছে, ইজ বসেছে। এখন এই ইজ এখানে শেষে চলে গেল কেন? এই জায়গাগুলো, এই যে দেখেন বলছে আমি জানি সাজেক ভ্যালি কতই না সুন্দর। এই যে বাক্যগুলাকে, এইগুলাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ, বিস্ময় সূচক বাক্য। মনে রাখবেন, সবাই একটু মনে রাখবো, এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্বটা সবার শেষে গিয়ে বসে। যেমন দৃশ্যটা কতই না সুন্দর, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এখানে এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ, এবং এই ইজটা সবার শেষে গিয়ে বসেছে। দৃশ্যটা কতই না সুন্দর, হাউ বিউটিফুল দা সিনারি ইজ, ওই দেখেন ইজ হচ্ছে একটা মাত্র ভার্ব ওই বাক্যে, ওই ভার্বটা শেষে বসেছে। মেয়েটি কতই না সুন্দর, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কতই না সুন্দর। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো আপনাদেরকে এই ভার্ব শেষে দিয়ে গঠন করতে হবে। আমি সেন্টেন্সটা একটু পড়াবো, আমাকে এগুলো মনে করিয়ে দেবেন আগামী ক্লাসে। আমি যা যা পড়াতে চাই অনেক ব্যস্ত থাকে, মনে থাকে না, এই সেন্টেন্সটা আপনাদের দেখাবো। অর্থাৎ
গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। আর অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এগুলো খুবই সহজ, আমি একবার দেখাই দিলে আপনাদের মনে থাকবে। তো এটা আমি একটা নিব। এরপর দেখেন আরেকটা রুল, সেটা হচ্ছে নাও উই উইল টক অ্যাবাউট টাইম। আচ্ছা, ওইটা না, আমরা হাউ কুড ইউজ অফ দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই That's এটাই। what হ্যাঁ, we দ্যাটস হোয়াই শব্দের অর্থ হচ্ছে এটাই আমি বলছি। আমি আপনাদের সামনে একটা বললাম, আপা বললো যে হ্যাঁ স্যার আমি এটাই বলছিলাম, স্যার আমার এটাই দরকার, স্যার আমি ঠিক এটাই চাচ্ছিলাম, স্যার গ্রামারের এই ক্লাসটাই আমি চাচ্ছিলাম, তাহলে এটা বলতে হবে ইউজ অফ দ্যাটস হোয়াই। এটা হবে that's why দ্যাটস হোয়াই। হ্যাঁ, দ্যাটস হোয়াই আমি এটাই বলছিলাম। দ্যাটস that's হট that's দিয়েছে, ও why দ্যাটস হয় না, এটা হট হবে। হ্যাঁ সরি, that's এটা why দ্যাটস হট হবে। দ্যাটস হট, ডাব্লিউ that's এইচ a thing. এ টি। হ্যাঁ, দ্যাটস হট অর্থাৎ হচ্ছে আমি এটাই বলছিলাম, দ্যাটস হট আই এম সেইং, আমি বলছি। আমি, And that's হ্যাঁ দ্যাটস হোয়াই আবার আলাদা। দ্যাটস হোয়াই অর্থ হচ্ছে এই কারণে বা এই a জন্য। হ্যাঁ, দ্যাটস that's হোয়াই। আর এটা হচ্ছে দ্যাটস হট, আমি এটাই বলছি, দ্যাটস হট আই এম সেইং, আমি eating. এটাই আমি বুঝতে চেয়েছি, দ্যাটস হট আই মিন, এটাই আমাদের দরকার, দ্যাটস হট উই নিড। দ্যাটস এর পরে হট দিতে হবে, দ্যাটস হট উই নিড, এটাই আমি চাচ্ছিলাম, দ্যাটস That's হট আই what ওয়ান্ট। আমি এটাই ভেবেছিলাম, দ্যাটস হট আই থট। আমি এটাই বলছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং। saying. সে আমাকে এটাই বলেছিল, দ্যাটস হোয়াট That's হি what টোল্ড he মি। told me. হুম, এটাই আমাকে পাগল করে তোলে, দ্যাটস হোয়াট মেক মি That's ক্রেজি। what ক্রেজি, make ক্রেজি মানে আমার এটা খুব crazy. ভালো লাগে, আমি Crazy. এটাই জানতে চাই, দ্যাটস হোয়াট আই উড লাইক টু নো। এই I আবার সেই like উডের ব্যবহার, আই উড লাইক টু নো। আমি এটাই আমি দেখতে পছন্দ করি, দ্যাটস হোয়াট আই that's what লাইক I টু like সি। to see. এ কারণেই আমার দেরি হয়েছে, দ্যাটস হোয়াই। এই যে দেখেন, এ কারণেই, দ্যাটস হোয়াই মানে হচ্ছে এ কারণেই। হ্যাঁ, আর এই দ্যাটস হট মানে হচ্ছে এটাই। It দ্যাটস দ্যাটস হট হচ্ছে এটাই, আর দ্যাটস হোয়াই হচ্ছে এ কারণেই। এ it কারণেই আমার দেরি that হয়েছে, দ্যাটস হোয়াই আই ওয়াজ I লেট। এ কারণে তিনি এতটা সফল, দ্যাটস হোয়াই হি ইজ সো is so সাকসেসফুল। sad. এ কারণেই সে হতাশ, দ্যাটস হোয়াই শি Why ইজ is ডিসঅ্যাপয়েন্টেড। disappointed? এ কারণেই সে সব সময় কান্না করে, দ্যাটস হোয়াই শি ক্রাইং Is অল দ্য crying. টাইম। তো এরপরে আমরা বার্থডে পার্টিতে কিভাবে শুভেচ্ছা জানাতে হয় এই রুলগুলো দেখবো। তো এখন আমরা একটু এই জায়গাটাতে আসবো যে ওই প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা কিভাবে কথা বলবো রোড অ্যাক্সিডেন্ট, যেহেতু আমাদের বিলকিস আপা একটা দুর্ঘটনায় পড়েছে, সড়ক দুর্ঘটনায়। তো আমরা একটু রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে কেন হয়, এইখান থেকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, কিভাবে ড্রাইভারকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, কিভাবে রোড অ্যাক্সিডেন্ট কমিয়ে আনা যায়, রোড অ্যাক্সিডেন্টের প্রধান কারণগুলা কি। হ্যাঁ, মোস্ট অফ দ্য ড্রাইভার্স ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, দে ডোন্ট নো বা দে আর নট অ্যাওয়ার অফ দ্য রুলস অফ ট্রাফিক সিগন্যালস। দ্যাটস ওয়াই, দেখেন কেবল যে নিয়মটা পড়ালাম, দ্যাটস ওয়াই ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট ইজ কজড এভরি ডে ইন আওয়ার কান্ট্রি এভরি মোমেন্ট। এই কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে আমাদের দেশে প্রতি মুহূর্তে, দ্যাটস ওয়াই। আরো রয়েছে, মোস্ট অফ দ্য পিপল আর নট অ্যাওয়ার ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস। কারণ দেখবেন আমি দেখেছি ঢাকা শহরে যে রাজপথ বলা হয় যেগুলাকে, অনেক বাচ্চা বা অনেক মুরব্বী মানুষ বা অনেক আনকনসাস পিপল দেখছে যে গাড়ি আসছে, তারপরেও সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, তারা কি করে, ফ্লাইওভার বা ওভারব্রিজ ব্যবহার করে না। তাহলে এখানে যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, আমি মনে করি ড্রাইভারের বিন্দুমাত্র দোষ থাকে না, কারণ ঢাকা শহরে গাড়ি চলে খুব দ্রুত, এখানে গাড়ির পর গাড়ি, গাড়ির পিছেই গাড়ি ছোয়ানো থাকে, এখানে তো আমাকে ওইভাবে রাস্তা পার হওয়া ঠিক না। তাহলে এই যে অসচেতন জনগণ, এদের জন্যই রোড অ্যাক্সিডেন্ট হয়। হুম, আমি আমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি খুব স্লোলি, হঠাৎ একদিন একটা বাচ্চা বাড়ির ভিতর থেকে, গ্রামের রাস্তা ছিল, বাড়ির ভিতরের থেকে সে দৌড়ে এসে আমার চাকার তলে মানে একেবারে ঢুকে গেল। তো এইখানে কত একটা মর্মান্তিক দুর্ঘটনা, তাই না? তো এই যে দুর্ঘটনাগুলো, তাহলে কি করতে হবে, মা বাবাকে ওই ছেলে মেয়েদের সচেতন করতে হবে যে দেখো, তুমি যখন রাস্তায় উঠবে তখন কিন্তু রাস্তাটা দুই পাশ ভালোভাবে তাকিয়ে নেবে যে গাড়ি আসছে কিনা। কিন্তু এই জ্ঞানটুক ছেলে মেয়েদেরকে দেওয়া হয় না।
গ্রামের অনেক লোক রয়েছে যারা শহরে খুবই কম আসে। এবার এসে কি করে, অনেকদিন পর শহরে আসছে আত্মীয়ের বাসায় বা কেনাকাটা করতে, এইবার ওরা ওই রাস্তা পার হতে গিয়ে অনেকে গাড়ি চলে চাপা পড়ে মারা যায়, এরকম অ্যাভেলেবেল ঘটছে। Yes. তো এইগুলো করা যাবে না। দেখবেন ওই 6, 7, 4, 5 এর সামাজিক বিজ্ঞান বইতে ওদের বলে হচ্ছে পরিবেশ পরিস্থিতি সমাজ বা বিজ্ঞান বাউবি বলে, এইসব বই আমি একসময় 6, 7, 4, 5 কোচিং এ পড়াতাম। তো দেখতাম ওইখানে লেখা রয়েছে জেব্রা ক্রসিং, অর্থাৎ আমাদের এই যে রোড সিগন্যাল জেব্রা ক্রসিং বা কোন জায়গা থেকে রাস্তা পার হতে হবে সিগন্যাল দেওয়া থাকে। অনেক রোড সিগন্যাল, আমি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং আমার পেশাদার লাইসেন্স 10 বছর মেয়াদি। আমি এই লাইসেন্সটা করছিলাম অনেক, আমি একবার একটু বিদেশ যেতে চাইছিলাম, এই জন্য আমার প্রয়োজন হচ্ছিল। তো আমি 3 মাসের একটা সরকারি কোর্স করেছিলাম, 3 মাস অনেক কিছু শিখতে পেরেছিলাম। আমার তারপরে থেকে গাড়ি চালানোর ধরনটা পাল্টিয়ে গিয়েছে। আমি আগে একটু রং চালাতাম, কিন্তু এখন খুব স্লো চালাই, স্লো বলতে 40-র উপরে আমি গতি উঠাই না, 40, 45, এবং হেলমেট পরি। আরো অনেক নিয়ম মেনে চলতে হয়। তো আমি মনে করি এই ট্রেনিংটা বাংলাদেশের সবার নেওয়া উচিত। আরো কি করতে হবে, সরকারের একটা নিয়ম করা উচিত, মিনিমাম এসএসসি পাস না হলে সে লাইসেন্স পাবে না। যেমন আমেরিকাতে, কিন্তু আমেরিকাতে রয়েছে, একটু আগে একটা ব্যাচ পড়ালাম, ওখানে অনেকেই আমেরিকা থেকে ক্লাস করেছে। তো তারা কিন্তু আমেরিকাতে কিন্তু ড্রাইভিং শেখা সকলের বাধ্যতামূলক। কারণ স্বামী চলে যাচ্ছে কাজে, মেয়ে চলে যাচ্ছে তার ইউনিভার্সিটিতে, ছেলে চলে যাচ্ছে তার কলেজে, এবার বাসায় মনে করেন কার রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, এখন আমার একটু ঘুরতে ইচ্ছা করছে বা আমি এক জায়গায় যাব, কিন্তু আমাকে তো ওই আমেরিকাতে কিন্তু ওইভাবে কাজের লোক বা ড্রাইভার পাওয়া যায় না, খুব কম মেলে। ব্যক্তিগত যে আমাদের দেশে যেমন আমরা টাকা হলে আমাদের বাসায় ড্রাইভার রাখতে পারি, বা আমরা যেমন কাজের বুয়া, আমেরিকাতে বা বিশেষ করে উন্নত দেশে কিন্তু যার কাজ তার করে নিতে হয়। তো ওখানে কম্পিউটার শেখা, ড্রাইভিং শেখা এটা বাধ্যতামূলক। তো আমি মনে করি আমাদের দেশের সরকারের একটা নিয়ম করা উচিত, সর্বনিম্ন এসএসসি পাস না হলে তাদেরকে লাইসেন্স দেওয়া ঠিক না। কারণ আমাদের দেশে দেখবেন যারা বিশেষ করে ট্রাক চালায়, লরি, এই যে বড় বড় যে ইয়েগুলা, এর অধিকাংশ ড্রাইভার এদের অক্ষর জ্ঞানী নেই। রাস্তায় যে রোড সিগন্যাল দেওয়া থাকে দেখবেন ইংলিশে লেখা থাকে অ্যাহেড স্কুল বা বিফোর স্কুল প্লিজ স্লো ইউর স্পিড, সামনে স্কুল বা সামনে হাসপাতাল, হর্ন বাজাবেন না, ইংলিশে বাংলায় লেখা থাকে। অনেক ড্রাইভার ওগুলো পড়তেই পারে না। সামনে বাঁক রয়েছে, একটা মোড় রয়েছে, ধীরে চালান, বা সামনে আপনাকে একটা স্পিড ব্রেকার রয়েছে, এইগুলা অধিকাংশ ড্রাইভার আমি দেখেছি পড়তেই পারে না। বিশেষ করে রাতের মানে রাতের বেলায় যখন এই বড় বড় লরিগুলা চলে, আমার গ্রামের বাড়ির পাশেই বড় রাস্তা হাইওয়ে, তো দেখেছি রোড অ্যাক্সিডেন্ট গুলো রাতের বেলায় বেশি হয়। ওই ট্রাক ড্রাইভাররা কিন্তু মেরে দিয়ে চলে যায়, অনেক জায়গায় এরকম দেখেছি, কারণ রাতে তো আর ওইভাবে কেউ ওদের ধরতে পারবে না। তো আমার যাই হোক, কথা হচ্ছে যে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। এখন দেখেন এটা আমি সামনে নিয়ে এসেছি, এটা প্রথমে একটু আমরা আজকে রিডিং পড়ি, এখন তারপর আরো সময় রয়েছে, আমি আজকে অনেকক্ষণ থাকবো, তারপর আমরা প্রেজেন্টেশন দিব। তো এটা আমি একটু পড়ে দেই বা আপনারা পড়েন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এটা কে পড়বেন? হ্যাঁ অবশ্যই, স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট ভালনারেবল। হুম। Unexpected intro. একটু বড় করে দেয়। হ্যাঁ, ইনটলারেবল মানে হচ্ছে যেটা সহ্য করা যায় না, অসহনীয়, ইনটলারেবল। হুম, ইনটলারেবল। হুম Type. হুম It happens in a sudden happy moment and turns the happiness হুম into sorrow and suffering. হুম No, nowadays becomes Bangladesh becomes one of the most accident prone হুম countries, where generally these bad incidents happen mostly. It generally takes place on the high streets, where all vehicles are always in a hurry. Vehicles are always in a hurry. All on a sudden, this busy road turns to a pathetic place holding some dead and injured. Street accident caused this kind of unexpected incident, but we find the reason of this accident caused this kind of unexpected incident. But if we find the reasons of this, then then at first first the ignorance of
traffic rules is found. থ্যাংক ইউ। আচ্ছা, Found. ফাউন্ডের পর থেকে এইখান থেকে হোসনে আরা আপা শুরু করেন, এইখান থেকে পড়া শুরু করেন। অলওয়েজ উই ইগনোর দ্য ট্রাফিক রুলস। Traffic rules. And if we love to do it and it causes accident. Most of the vehicles are nearly damaged, but they are no, they are on road. The drivers are not well trained and not sincere in their duty, etc. Because of these above mentioned reasons, street accidents usually happen. So people lose their life and most valuable things, property, and so many important things. And to solve this, some attempt should be taken by the government and individual alike, making the traffic rules strict. We should make নড়াচড়া করছে কেন? We should make সারলাম জিনিসটা। আচ্ছা, কই সারলাম জিনিসটা? উই শুড মেক পিপল, একেবারে নিচে দেখেন, একেবারে নিচের লাইনের উপরের লাইন, একেবারে নিচের লাইনের উপরের লাইন। Of it, and in all, individuals should take care of these rules and maintain it. থ্যাংক ইউ। অর্থাৎ এইখানে বলা হচ্ছে, দেখেন একটা নতুন শব্দ প্রথমে, এটা হচ্ছে ভুলনারেবল। হ্যাঁ, এর অর্থ হচ্ছে, হ্যাঁ ভালনারেবল, এটা সমালোচনার যোগ্য বা দুর্বল অথবা সুরক্ষিত নয় এমন। স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট ভালনারেবল, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ইনটলারেবল অসহনীয়, ইনসিডেন্ট অর্থাৎ ঘটনা, ইন হিউম্যান লাইফ আমাদের মানুষের জীবনে। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি, আমি কিন্তু সংবাদপত্র পড়ি, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আমি প্রতিদিন অন্তত 4-5 আইটেমের পত্রিকা পড়ি। তো একটা জিনিস দেখলাম, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। এত পরিমাণ দুর্ঘটনা ঘটছে যেটা কল্পনা অতীত। বিশেষ করে আমাদের পদ্মার এই পার বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে, এবং তার ভিতরে বেশি হচ্ছে আমাদের খুলনা সাতক্ষীরা মহাসড়ক, এবং আরেকটা রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এখানে গতকালকে দেখলাম একটা ট্রাকের সঙ্গে একটা প্রাইভেট কারের অ্যাক্সিডেন্টে 3 জন মারা গিয়েছে। এমনও হচ্ছে, আমি দেখেছি, মানে যেটা বলতে গেলেও হৃদয় কেঁপে ওঠে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে প্রাইভেট কারে উঠে একই ফ্যামিলির 5-7 জন তারা ভ্রমণে যাচ্ছে, কি আত্মীয়ের বাসায় যাচ্ছে, এমন একটা সড়ক দুর্ঘটনা ঘটলো, ওই গাড়ির ভিতরে ওই ফ্যামিলির সবাই মারা গেছে। এমন দুর্ঘটনা আমি দেখেছি, প্রায় ঘটছে, ফ্যামিলিটাই পুরো শেষ, মানে তাদের কোনো বংশধর আর রইলো না। তো এই জন্য আমাদেরকে খুব খুব সতর্ক হতে হবে। এই রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট আমাদের দেশে এখন একটা মহামারী, প্যান্ডামিক আকারে ধারণ করেছে। নাওএডেজ বাংলাদেশ বিকামস ওয়ান অফ দ্য মোস্ট accident prone countries where generally these bad incident happens mostly। দেখেন এই যে বাক্যটা, আমি এইটা এই পর্যন্ত একটু মিনিং করি। প্রোন কান্ট্রিজ অর্থ হচ্ছে নাওএডেজ বাংলাদেশ বিকামস ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্সিডেন্ট প্রোন কান্ট্রিজ, অর্থাৎ মানে দুর্ঘটনা প্রবণ দেশে পরিণত হয়েছে। ভাইয়ার, যেখানে জেনারেলি সাধারণত দিস ব্যাড ইনসিডেন্ট এই খারাপ দুর্ঘটনা মানে ঘটনা হ্যাপেন্স মোস্টলি প্রায়ই ঘটে, বেশিরভাগ ঘটে। এখন হ্যাঁ হ্যাঁ এটা আসছে, থ্যাংক ইউ, ইয়েস। এখন আমাদের দেশে মানুষ এক হচ্ছে অল্প বয়সে চলে যাচ্ছে, আমাদের আয়ু কমে গেছে, সেই সঙ্গে আমাদের সড়ক দুর্ঘটনাও ঘটছে খুব বেশি পরিমাণে। বাংলাদেশের একজন এই যে চিত্র জগতের নায়ক ছিল ইলিয়াস কাঞ্চন, উনি একটা করছে যে নিরাপদ সড়ক চাই, নিশাচ। তো এই নিশাচ থেকে নিরাপদ, ওনার স্ত্রীও কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল 2013 সালে। তারপর থেকে উনি এটা করছে। তো আসলে আমি মনে করি, দেখেন আজকে যার পরিবারের থেকে একজন সড়ক দুর্ঘটনায় মারা যায়, সেই বোঝে কতটা কষ্ট। আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট করছিল, পা ভেঙে গিয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে মানে বাবা যতটা কষ্ট ব্যথা পেয়েছিল, আমিও ততটা, মানে দৌড়াদৌড়ি এটা সেটা, আমি একমাত্র ছেলে, আমাকেই করতে হয়েছিল। তো আসলে টাকার মানে একটা দণ্ড যায়, সেই সঙ্গে অর্থ, সময় সবই যায়, মানসিক একটা টেনশন। তো এই জন্য আমি কখনো বা আমরা সবাই চাইবো যেন আমরা নিরাপদে বাসা থেকে বের হবো, আবার নিরাপদে বাসায় যেন ফিরে আসতে পারি। কারণ এখন বিশেষ করে আপনারা যারা ঢাকা শহরে থাকেন, দেখেছি মানে ডেনসিটি অফ পপুলেশন বা গাড়ি এত পরিমাণে, যেটা দেখলে আসলে ভয় লাগে, এবং এত দ্রুত গাড়ি চলে।
তো সবাই আর কি আমরা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাম স্মরণ করেই কিন্তু আমাদের বাসা থেকে বের হতে হবে, এবং আমরা সবসময় আমাদের ড্রাইভার যে রয়েছে বা সবসময় আমাদের নিরাপদে চলাফেরা করার চেষ্টা করতে হবে। একটা লেখা রয়েছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো একটা আমি বললাম না, যখনই ফ্যামিলির কেউ হারিয়ে যায় বা দুর্ঘটনাগ্রস্ত কারো জীবনে নাই বা আসুক এই দিনটা, কিন্তু যার যায় সেই বোঝে। সড়ক বিশেষ করে দেখবেন ঈদের সময়, ঈদের আগে পরে সড়কে গাড়ির চাপ বেড়ে যায়, তখন কিন্তু সড়ক দুর্ঘটনা বেশি হয়। বেশি হয় স্যার, তখন খালি রাস্তা স্যার গাড়ি বাড়ি বেশি করে ইয়েস, যায়। তো এখানে আমরা প্রথম প্রশ্ন, হোয়াট ইজ স্ট্রিট অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, স্ট্রিট অ্যাক্সিডেন্ট কি? তো আমরা বলতে পারি স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ আনএক্সপেক্টেড ইনটলারেবল ইনসিডেন্ট ইন হিউম্যান লাইফ, অর ইট ইজ আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ইন আওয়ার লাইফ। এটা প্রত্যাশিত। অপ্রত্যাশিত ঘটনাকেই দুর্ঘটনা বলে, অর্থাৎ এটা কিন্তু কখনো কেউ কামনা করে না যে দুর্ঘটনা ঘটুক, তাই না? হোয়ার ডু দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট জেনারেলি টেক প্লেস? সাধারণত কোন কোন জায়গায় এটা ঘটে, কোন কোন জায়গায় এগুলা ঘটে? তাহলে বলতে হবে জেনারেলি ইট টেক প্লেস ইন দ্য রোড অ্যান্ড দ্য কর্নার অফ দ্য এনি প্লেস অফ দ্য রোড। এটা যে কোনো জায়গায়, ইট জেনারেলি টেক্স প্লেস অন দ্য হাই স্ট্রিট। দেখেন কোন হাইওয়ে কোন স্যার, জায়গায় হাই ঘটে, হাই স্ট্রিটে ঘটে। ফায়ার অল দ্য ভেহিকলস আর অলওয়েজ ইন এ হারি, যেখানে এই যানবাহনগুলো খুব দ্রুত চলাফেরা করে, দ্রুত চলে। অল অন এ সাডেন, হঠাৎ করে, দিস বিজি রোড টার্নস টু এ প্যাথেটিক প্লেস হোল্ডিং সাম ডেড অ্যান্ড ইনজার্ড। অর্থাৎ যখন এই সব জায়গায় যখন কেউ দ্রুত টার্ন নিতে যায়, বা কোনো গাড়ি নষ্ট হয়ে যায়, বা হঠাৎ করে অন্য একটা গাড়ি উল্টো পথ দিয়ে চলে আসে, তখনই কিন্তু রোড অ্যাক্সিডেন্টটা হয়। আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টের অনেক কারণ রয়েছে। হোয়াট আর দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস? এই কারণগুলা নিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। এর এর প্রধান কারণটা হচ্ছে মোস্ট অফ দ্য ড্রাইভার্স ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, অ্যান্ড দ্য প্যাসার্স বাই, পথিকরা, দে আর নট উইলিং বা দে আর নট অ্যাওয়ার অফ দ্য স্ট্রিট রুলস, ট্রাফিক রুলস। তারা কিন্তু ট্রাফিক রুল সম্পর্কে সচেতন না। তারপর প্রতিযোগিতা, অর্থাৎ ড্রাইভাররা কিন্তু দেখবেন রাস্তায় গাড়ির প্রতিযোগিতায় নাম, যে আমি গাড়ি চালাচ্ছি 50-60 কিলোমিটার গতিতে, আমার পিছন থেকে একটা গাড়ি, সে আমাকে কিন্তু ওভারটেক করার চেষ্টা করছে। এই ওভারটেক করতে গিয়েও কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আমি অনেক এটা নিয়ে পড়ি, লেখে মানে পড়াশোনা করেছি যে সড়ক দুর্ঘটনার একটা প্রধান কারণ হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি। হুম হুম। এই যে এখানে বলছে যে বাই দা, বলছে মোস্ট অফ দ্য ভেহিকলস আর নিয়ারলি ড্যামেজড, বাট দে আর অন রোড, দ্য ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেন্ড। দ্য ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেন্ড, অর্থাৎ ড্রাইভাররা, চালকরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, সুপ্রশিক্ষণ প্রাপ্ত নয়, ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। অ্যান্ড নট সিনসিয়ার, তারা আন্তরিক নয়। টু দেয়ার ডিউটি এটসেট্রা, অর্থাৎ তারা তাদের ডিউটিতে কিন্তু আন্তরিক না। এমনও শোনা যায় অনেক ড্রাইভার যারা, তারা বিভিন্ন নেশাগ্রস্ত হয়েও গাড়ি চালায়। তাহলে নেশাগ্রস্ত হলে একটা মানুষের তো এমনিতেই মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়, মাথা ঠিক থাকে না। আর তারপর যদি সে গাড়ির স্টিয়ারিং হাতে নেয়, একটা ড্রাইভার দেখবেন, যখন আমরা খুলনা থেকে ঢাকায় যেতাম, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে, তখন ঠিক 12 ঘন্টা সময় লাগতো আমাদের। এই সেই যশোর হয়ে আরিচা আড়পাড়া, হ্যাঁ, ওখানে নদী পার হতে হতো, পদ্মা নদী। রাত 8টায় গাড়িতে উঠতাম, সকাল 8টায় নেমে পরীক্ষা দিয়ে আবার ফিরে আসতাম। কিন্তু এখন পদ্মা সেতু হয়েছে, এখন মাত্র 3 ঘন্টা লাগে। গোপালগঞ্জ হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেস দিয়ে মাত্র 3 ঘন্টায় আমরা ঢাকায় যেতে পারি। কিন্তু এই যে রাতে যখন যাইতাম, তখন যাত্রীরা কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়তাম। চেয়ার কোচ, আমার চেয়ারটা স্লিপিং করে আমি ঘুমিয়ে পড়তে পারতাম, কিন্তু ড্রাইভারকে তো ঘুমালে হবে না। ড্রাইভারের হাতে, ওই গাড়ির 50টি প্রাণ কিন্তু ওই ড্রাইভারের হাতে। ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, তাহলে তো যাত্রীরা নিশ্চিত মৃত্যু। তো এই জন্য ড্রাইভার্স আর নট কনসাস, দে আর ইলিটারেট, দে আর নট সিনসিয়ার টু দেয়ার ডিউটি। বিকজ অফ দিস অ্যাবভ মেনশনড রিজনস, স্ট্রিট অ্যাক্সিডেন্টস ইউজুয়ালি হ্যাপেন্স। সো পিপল লস দেয়ার লাইফ, লস, LOSE, অর্থাৎ জনগণ তাদের প্রাণ হারায়। জনগণ কি করে? প্রাণ হারায়। দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং, property, and so many important things. And to solve this, some attempts should be taken by the government and individual alike. Making the traffic rules strict, we should make people aware of it, and in all individual to take care those rules and maintain it. অর্থাৎ আমাদের প্রত্যেকের এটা মেনে চলা উচিত।
ট্রাফিক সিগন্যাল থাকে দেখবেন, বিভিন্ন রকমের রোড সিগন্যাল বলে, হ্যাঁ, এই ট্রাফিক সিগন্যাল গুলো কিন্তু আমাদেরকে ছেলেবেলা থেকে, ছোটবেলা থেকে ছেলে মেয়েদের শিখাতে হয় যে কোন জায়গায় কোন সিগন্যাল থাকলে কি হয়। রাস্তায় কিন্তু অনেক রকমের সিগন্যাল, আমি ওই যে প্রশিক্ষণটা নিয়েছিলাম 3 মাসের, আসলে এই প্রশিক্ষণ নেওয়ার আগে আমার এতটা জ্ঞান ছিল না। ওই রোডে দেখবেন মাঝে মাঝে রাস্তার মাঝখানে লম্বা করে দাগ দেওয়া থাকে, মাঝে মাঝে আবার ফাঁকা দাগ, ফাঁকা থাকে, চুনের চুনের দাগ সাদা। এইগুলার কিন্তু অর্থ রয়েছে, অর্থাৎ কোথায় ওভারটেক করা যাবে, কোথায় ওভারটেক করা যাবে না, অনেক কিছু কিন্তু ওখানে বোঝায়। একটা প্রশ্ন রয়েছে যে হোয়াট ডু পিপল জেনারেলি লস ইন দ্য অ্যাক্সিডেন্ট। হোয়াট ডু পিপল, লোকজন কি করে জেনারেলি, সাধারণত, লস ইন দ্য অ্যাক্সিডেন্ট। হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড। এই দেখেন, হাউ ক্যান দিস প্রবলেম, কিভাবে, দিস প্রবলেম, এই সমস্যা, বি সলভ, সমাধান করা যেতে পারে। তাহলে বলতে পারি যে ড্রাইভারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে ট্রাফিক সিগন্যাল চিনাতে হবে, জনগণকে সচেতন হতে হবে, সর্বোপরি সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে ফর রিডিউসিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট। রিডিউস মানে কমানো, তাহলে এই সড়ক দুর্ঘটনা কিন্তু কমে যাবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমাদেরকে আমরা শিখবো ভিলেজ লাইফ অ্যান্ড আরবান লাইফ, অর্থাৎ শহুরে জীবনের এবং গ্রামের গ্রামের জীবনের ভিতরে এখানে একটা ডায়লগ আকারে দেওয়া হয়েছে। রাজু বলছে, হ্যালো মিনা, হোয়াই ডিড ইউ নট গো টু ভিলেজ টিল দিস টাইম। হোয়াই ডিড ইউ নট গো টু ভিলেজ, তুমি কেন গ্রামে যাও না এখনো পর্যন্ত? মিনা বলছে, আই হ্যাভ চেঞ্জড মাই প্রোগ্রাম, আমি আমার প্রোগ্রাম চেঞ্জ করেছি, অ্যান্ড ডু নট ওয়ান্ট, এবং চাই না, টু লিভ কমফোর্টেবল লাইফ অফ দ্য সিটি হোয়েন ভিলেজ লাইফ ইজ ভেরি ডাল। বলছে গ্রামের জীবন খুব ডাল মনে হয়, এই জন্য আমি শহুরে জীবনটায় কমফোর্ট মানে খুব আরামদায়ক, কমফোর্টেবল ফিল করি। রাজু বলছে, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড ইমপ্রেশন অ্যাবাউট ভিলেজ লাইফ, হোয়াই। বলছে গ্রামের প্রতি তোমার একটা খুব বিরূপ ধারণা, খারাপ ধারণা আছে, কেন? হুম, মিনা বলছে, ইয়েস, আই এম সেইং রাইট, হ্যাঁ আমি সঠিক বলছি। দ্য ভিলেজ ইজ আ ডার্টি প্লেস, মিনা বলছে গ্রাম একটা নোংরা জায়গা। কমফোর্টস, আরাম, অফ লাইফ আর নট অ্যাভেইলেবল দেয়ার, অর্থাৎ গ্রামে আরাম আয়েশ পাওয়া যায় না। দেখবেন গ্রামে হয়তো ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই লাইন বা বিদ্যুৎ এগুলো সঠিকভাবে পাওয়া যায় না। তারপর বলছে পারহাপস বা হাফস অফ গার্বেজ, গার্বেজ মানে ময়লা, ক্যান বি সিন এভরিহোয়ার। হাফস মানে হাফস অফ গার্বেজ, অর্থাৎ ময়লার স্তূপ, ক্যান বি সিন দেখা যায়, এভরিহোয়ার। পিপল অ্যান্ড অ্যানিমালস লিভ ইন দ্য সেম প্লেস, একই জায়গায় মানুষ এবং মানে জীবজন্তু বসবাস করছে, প্রাণী বসবাস করছে। They also drink water together in the same dirty pond. Ignorance prevails everywhere. সবার ভিতরে অজ্ঞতা কাজ করে এবং সবাই এই ডার্টি পন্ড অর্থাৎ নোংরা পুকুরে গোসল করছে, পানি পান করছে। রাজু বলছে, মাই ফ্রেন্ড, ইউ আর টেলিং রং, তুমি ভুল বলছো। অলদো আওয়ার ভিলেজ আর ব্যাকওয়ার্ড, অলদো আওয়ার বাট নট অ্যাজ মাচ অ্যাজ ইউ, বলছে যে গ্রাম পিছিয়ে পড়ে আছে কিন্তু তুমি যতটা বলছো আসলে অতটা না। মেনি ভিলেজ হ্যাভ বিকাম মডার্ন, অনেক গ্রাম আছে যেটা খুব আধুনিক হয়ে গিয়েছে। স্কুলস ফর বোথ দ্য সেক্সেস অ্যান্ড হসপিটালস হ্যাভ বিন সেট আপ ইন ভিলেজেস, বলছে যে উভয় অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য আলাদা হসপিটাল, আলাদা স্কুল গঠন করা হয়েছে। দ্য স্যানিটারি সিস্টেম হ্যাজ বিন ইমপ্রুভড, অর্থাৎ স্বাস্থ্যসম্মত যে স্যানিটারি সিস্টেম সেটাও কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। ইলেকট্রিসিটি হ্যাজ বিন প্রোভাইডেড, বিদ্যুৎ ব্যবস্থা বিতরণ করা হয়েছে, দেওয়া হয়েছে, ইন অলমোস্ট এভরি ভিলেজ, প্রত্যেক গ্রামে। এখন কিন্তু দেখবেন কোনো গ্রাম বিদ্যুৎবিহীন নাই, গ্রামের দিকে যারা যায় দেখবেন প্রতিটা গ্রামেই কিন্তু বিদ্যুৎ রয়েছে, যেখানে বিদ্যুৎ নাই সেখানে সোলার প্যানেল রয়েছে। তো দেখেন এই প্যাসেজটা একটু আমরা রিডিং পড়বো, হ্যাঁ এটা একটু রিডিং পড়ে রাখবেন, নিচে আমি বাংলাটাও দিয়েছি। এইটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো যে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফের সুবিধা এবং অসুবিধা কি কি। কেউ সুবিধা বলবেন, কেউ অসুবিধা বলবেন, আবার কেউ পারলে দুইটা বললেও হবে। অর্থাৎ ভিলেজ লাইফ অ্যান্ড আরবান লাইফ নিয়ে আমরা আগামী ক্লাসে একটু কথা বলবো। এবং এখানে প্রেজেন্টেশনের জন্য আরো কিছু টপিকস থাকবে, যে ডান্সিং এর উপরে টপিকস থাকতে পারে। তারপর এখানে টপিকস থাকবে জব, আর ইউ ওয়ার্কিং অর স্টাডিং, আপনি কি চাকরি করছেন নাকি পড়াশোনা করছেন। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর দিস কোম্পানি, আপনি যে কোম্পানিতে রয়েছেন এই কোম্পানিতে আপনি কত বছর যাবত আছেন। হোয়াট আর ইউর জব রেসপন্সিবিলিটিস, আপনার চাকরিতে আপনার দায়িত্বগুলো কি কি।
হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ওয়ার্ক। দেখেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়া শিখতে হবে। আমি যদি আপনাদের কারো কাছে বলি হোয়াট ইজ ইউর নেম, কি বলবেন? মাই নেম ইজ শিলা, মাই নেম ইজ হোসনেয়ারা, মাই নেম ইজ রুমা, তাই না? আমাদের যার যে নামটা বলবো। যদি বলি হাউ ওল্ড আর ইউ, আমি আগামী ক্লাসে এর উপরে একটা শিট বের করব, যে আমি কিছু প্রশ্ন করব, আপনারা ইংলিশে উত্তর দিবেন, দেখবেন কথা বলাটা আরো সহজ হবে। আমি বললাম হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন। হাউ ওল্ড আর ইউ, বলতে হবে স্যার আই এম 35, আই এম 45, আই এম 65, যার যে বয়স রয়েছে এটা বলবো। আমি যদি বলি হোয়ার ডু ইউ লিভ অ্যাট দিস প্রেজেন্ট, বলতে হবে অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা, যার যে জায়গা সেটা বলবেন। তারপর যদি বলি হোয়ার ইজ ইউর বার্থ প্লেস, আপনার জন্মস্থান কোথায়, বলবেন মাই বার্থ প্লেস ইজ কিশোরগঞ্জ, মাই বার্থ প্লেস ইজ খুলনা, বাগেরহাট, যে যে জায়গায় জন্মগ্রহণ করেছেন। তারপর যদি বলি হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, আপনার অ্যাম্বিশনটা কি, আপনি বলবেন যে মাই অ্যাম্বিশন ইজ টু বি আ গুড ম্যান, আমার অ্যাম্বিশন একজন ভালো মানুষ হওয়া, একজন আদর্শ। আই ওয়ান্ট টু বি অ্যান আইডিয়াল ম্যান, আমি একজন ভালো মানুষ হতে চাই। অর্থাৎ আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এটা আগামী ক্লাসের প্রথম থেকেই শুরু করব। হুম। তার জন্য এই প্রশ্নগুলো আপনারা একটু পড়ে রাখবেন। স্যার, তাহলে আজকে আমরা মোটামুটি অনেকগুলো স্পোকেন রুল শিখলাম, এবং যেভাবে আমরা প্রেজেন্টেশন দিলাম, আর এই রোড অ্যাক্সিডেন্টটা নিয়েও। আর মেইন যে বিষয়টা দেখেন, এই ভার্ব ফর্ম গুলো আমি দিয়েছিলাম, আবারও দিব, এই ভার্ব ফর্ম গুলো একটু পড়বেন। হ্যাঁ, এগুলো প্রতিদিন পড়বেন, দেখবেন আমরা কিন্তু ভাত খাই, আমরা ভাত খাই, ভাতের প্রতি কখনো অনীহা আসে না। রাত্রে সবাই খেয়েছেন ভাত, সকালে আবারও খেতে হবে, দুপুরেও খাবেন, আগামীকাল রাতেও আবার খাবেন। হ্যাঁ, তো এখানে এগুলো ঠিক, একদম ঠিক বলেছেন, এগুলো এরকম করতে হবে। ভাত ভাতের মতো আমাদের কখনো যেমন ভাতে অরুচি জাগে না, এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। কেন বলি? হ্যাঁ, কারণ এই ভার্ব ফর্ম মুখস্থ করা মানেই হচ্ছে আপনার ইংরেজি শিখে যাওয়া। আপনি সূত্র মুখস্থ করলে কখনই যে অঙ্ক মিলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই ভার্ব ফর্ম গুলো আমরা বেশি বেশি করে